লেখিকা বর্ষা ঘোষের বিশ্বাসঘাতক। সকাল থেকেই বাড়িটা কেমন যেন থমথমে। রান্নাঘরে দাঁড়িয়ে তরকারিতে নুন দিচ্ছিল মেঘলা। এমন সময় শাশুড়ি মাধবী দেবী রান্নাঘরে ঢুকে গম্ভীর গলায় বললেন, শুনছো মেঘলা, আজ আবার পাশের বাড়ির মৌসুমীর নাতির অন্নপ্রাশন। বিয়ে হয়েছে তোমার পরে, আর দেখো ওদের ঘরে কত সুখ। মেঘলা চুপ করে রইল। এই কথাগুলো তার নতুন নয়। গত 6 বছরে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে সে এখনো মা হতে পারেনি। স্বামী ঋত্বিক ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। সব শুনেও যেন কিছুই শুনছে না। মাথা নিচু করে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে বলল, মা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এসব কথা পরে বলো। মাধবী দেবী বিরক্ত হয়ে বললেন, তুই চুপ করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না। সংসারে একটা বাচ্চা না থাকলে সংসার কি সংসার লাগে? ঋত্বিক আর কোনো উত্তর দিল না। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানে প্রতিবাদ করলেও লাভ নেই, বরং পরিস্থিতি আরও খারাপ হবে। দুজনেই চাকরি করে। মেঘলা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। নিজের উপার্জন আছে, আত্মসম্মান আছে, কিন্তু সংসারের এই অপমানের সামনে সে যেন প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে। অফিসে পৌঁছেও মন বসল না তার। কম্পিউটারের সামনে বসে ফাইল খুললেও চোখের সামনে ভেসে উঠছিল সকালের ঘটনাগুলো। ঠিক তখনই সহকর্মী সোহিনী এসে পাশে বসে বলল, কি হয়েছে? কয়েকদিন ধরে তোকে খুব চিন্তিত লাগছে। মেঘলা একটু ইতস্তত করে বলল, কিছু না রে। সোহিনী হালকা হেসে বলল, আমাকে বলতে পারিস, সব কথা একা বয়ে বেড়ালে কষ্ট আরও বাড়ে। অনেকক্ষণ চুপ থাকার পর মেঘলা ধীরে ধীরে সব খুলে বলল। শাশুড়ির কথা, ঋত্বিকের নীরবতা, ডাক্তার দেখানো, সব সব শুনে সোহিনী বলল, তোদের দুজনেরই পরীক্ষা হয়েছে? মেঘলা মাথা নাড়ল, আমার হয়েছে। ডাক্তার বলেছেন বড় কোনো সমস্যা নেই, কিন্তু ঋত্বিক কখনো পরীক্ষা করাতে রাজি হয় না। ওর ধারণা সমস্যা শুধু মেয়েদেরই হয়। সোহিনী দীর্ঘশ্বাস ফেলল। এখনো মানুষ এত পিছিয়ে আছে। তুই চাইলে একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে পারিস। মেঘলা প্রথমে দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরতেই মাধবী দেবী আবারও বললেন, আজ এত দেরি হলো কেন? অফিসে কাজ ছিল, নাকি অন্য কোথাও ঘুরে এলে? কথাটা শুনে মেঘলার চোখ ভিজে উঠলেও সে নিজেকে সামলে নিল। রাতে খাওয়ার সময় সে সাহস করে ঋত্বিককে বলল, শোনো, একটা ভালো ডাক্তারের খবর পেয়েছি, একদিন চলো না? ঋত্বিক বিরক্ত হয়ে বলল, আবার ডাক্তার? কত ডাক্তার দেখিয়েছ, আমার এসব ভালো লাগে না। কিন্তু ডাক্তার বলেছেন দুজনেরই পরীক্ষা দরকার। ঋত্বিক এবার গলা একটু উঁচু করল, আমি পুরোপুরি সুস্থ, আমার পরীক্ষা করানোর কোনো দরকার নেই। মাধবী দেবীও সঙ্গে সঙ্গে বললেন, ঠিকই তো বলেছে, ছেলেদের আবার কি পরীক্ষা, যত দোষ সব মেয়েদের। মেঘলা আর একটা কথাও বলল না। রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল সে। একসময় ঋত্বিক এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু স্ত্রীর দিকে একবারও তাকালো না। এই মানুষটাকে একদিন খুব ভালোবেসে বিয়ে করেছিল মেঘলা। তখন ঋত্বিক বলেছিল, আমরা দুজন একসাথে থাকলেই সংসার পূর্ণ। আজ সেই মানুষটাই যেন অনেক দূরের একজন। পরদিন দুপুরে সোহিনীর সঙ্গে মেঘলা শহরের এক অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার নন্দিনী সেনের চেম্বারে গেল। ডাক্তার সব রিপোর্ট মন দিয়ে দেখলেন, তারপর শান্ত গলায় বললেন, আপনার কিছু হরমোনের সমস্যা ছিল, তবে সেটা ওষুধে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন আমার মনে হচ্ছে আপনার স্বামীরও কিছু পরীক্ষা করা জরুরি। মেঘলা মৃদু হেসে বললেন, উনি আসবেন না ডাক্তার? তাহলে ওনাকে বোঝানোর চেষ্টা করুন, সন্তান শুধু একজনের দায়িত্ব নয়। ডাক্তারের কথাগুলো মেঘলার মনে গভীরভাবে গেঁথে গেল। বাড়ি ফিরে সে আবারও বিষয়টা তুলল। ঋত্বিক এবার বিরক্ত হয়ে বলল, এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। সেদিন রাতেই মেঘলা একটা সিদ্ধান্ত নিল, এবার আর কারো কথায় নিজেকে থামাবে না।
সত্যিটা তাকে জানতেই হবে। কিন্তু সে জানতো না খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটবে যা তার বিবাহিত জীবন সম্পর্কে সমস্ত ধারণাই বদলে দেবে। ডাক্তার নন্দিতা সেনের চেম্বার থেকে ফেরার পর থেকে মেঘলার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ঋত্বিক কেন এত জেদ করে নিজের পরীক্ষা করাতে চাইছে না? শুধু কি পুরুষ বলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দিন কাটছিল তার। কয়েকদিন পর এক রবিবার সকাল মাধবী দেবী পাড়ার এক আত্মীয়ের বাড়িতে পুজোর নিমন্ত্রণে গিয়েছেন। ঋত্বিক ও বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বেরিয়ে গেছে। বাড়িতে একা ছিল মেঘলা। শোবার ঘর গুছাতে গিয়ে তার চোখ পড়ল আলমারির ওপর রাখা পুরনো একটি ফাইলের দিকে। বহুদিন ধরেই ওটা ধুলো জমে পড়ে আছে। সাধারণত সে ঋত্বিকের ব্যক্তিগত জিনিসে হাত দেয় না, কিন্তু সেদিন কেমন যেন মনে হলো ফাইলটা নামিয়ে একটু গুছিয়ে রাখা দরকার। ফাইল খুলতেই ব্যাংকের কাগজ, বীমার নথি, অফিসের কিছু কাগজের মাঝখানে একটি সাদা খাম চোখে পড়ল। খামটির ওপর বড় বড় অক্ষরে একটি ডায়াগনস্টিক সেন্টারের নাম লেখা ছিল। মেঘলার বুকটা ধক করে উঠল। হাত কাঁপতে কাঁপতে খামটা খুলল সে। ভেতরে একটি মেডিকেল রিপোর্ট। রিপোর্টের ওপর লেখা পেশেন্ট নেম ঋত্বিক চ্যাটার্জি, আর নিচে চিকিৎসকের পর্যবেক্ষণ। মেঘলার চোখ ঝাপসা হয়ে এলো। বারবার পড়েও যেন বিশ্বাস করতে পারছিল না। রিপোর্টটি 3 বছর আগের, অর্থাৎ বিয়ের কয়েক বছর পরে ঋত্বিক নিজের পরীক্ষা করিয়েছিল। আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা ছিল স্বাভাবিকভাবে সন্তান ধারণের ক্ষেত্রে তার জটিলতা রয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। মেঘলা চেয়ারে বসে পড়ল। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। তাহলে এতদিন এতদিন সে সব জানতো, তবু একবারও সত্যিটা বলেনি, বরং প্রতিদিন তাকে অপমানিত হতে দিয়েছে। তার মা যখন তাকে অপয়া, অযোগ্য বলে কটাক্ষ করেছেন, তখনও ঋত্বিক চুপ থেকেছে। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে মেঘলা। কতবার নিজেকে দোষী ভেবেছে, আর সেই মানুষটাই সব জানতো। চোখের জল মুছে মোবাইলে রিপোর্টের ছবি তুলে নিল সে। তারপর কাগজগুলো আবার আগের মতোই খামের ভেতর রেখে দিল। কেউ যেন বুঝতে না পারে সে সত্যিটা জেনে গেছে। সেদিন সন্ধ্যায় ঋত্বিক বাড়ি ফিরতেই মাধবী দেবী বললেন, শোন, কালকে আবার কালীবাড়িতে মানত করেছি। পুরোহিত মশাই বলেছেন বৌমাকে নিয়ে যেতে হবে। ঋত্বিক বিরক্ত গলায় বলল, যাও না তোমরা। মাধবী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যতই করি ফল তো কিছু হচ্ছে না। মেঘলা এবার শান্ত স্বরে বলল, মা, শুধু মানত করলে তো হবে না, চিকিৎসাও দরকার। মাধবী দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমারই চিকিৎসা হচ্ছে না, আবার কিসের চিকিৎসা? মেঘলা আর উত্তর দিল না। সে বুঝে গেছে এই বাড়িতে সত্যের কোনো মূল্য নেই। পরদিন অফিসে গিয়ে সব কথা খুলে বলল সোহিনীকে। সব শুনে সোহিনী বিস্ময়ে বলল, তুই নিশ্চিত? মেঘলা মোবাইলের ছবিটা দেখালো। সোহিনী অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এটা শুধু মিথ্যে নয়, এটা বিশ্বাসঘাতকতা। মেঘলা ধীরে বলল, আমি এখনও ওকে ভালোবাসতে চাই, কিন্তু এ মিথ্যার সঙ্গে আর বাঁচতে পারছি না। সোহিনী তার হাত চেপে ধরে বলল, একবার ডাক্তারের সঙ্গে কথা বল, তারপর সিদ্ধান্ত নে। 2 দিন পর আবার ডাক্তার নন্দিতা সেনের কাছে গেল মেঘলা। ডাক্তার রিপোর্টটি দেখে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, আমি দুঃখিত, কিন্তু এ ধরনের ঘটনা নতুন নয়। অনেক পুরুষ নিজের সমস্যার কথা লুকিয়ে রাখেন, আর সমাজ দোষ দেয় স্ত্রীকে। মেঘলার গলা কেঁপে উঠল। আমি কি করব ডাক্তার? ডাক্তার নন্দিতা শান্ত গলায় বললেন, প্রথমে স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। তিনি যদি চিকিৎসা নিতে রাজি হন তাহলে এখনও অনেক পথ খোলা আছে। আধুনিক চিকিৎসায় অনেক দম্পতি বাবা মা হতে পারেন, কিন্তু সম্পর্কে বিশ্বাস না থাকলে কোনো চিকিৎসাই সফল হয় না। মেঘলা দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার মনে হচ্ছিল এতদিন ধরে সে যেন এক অদৃশ্য কারাগারে বন্দী ছিল।
সেদিন রাতে বাড়ি ফিরে সে লক্ষ্য করল ঋত্বিক স্বাভাবিকভাবেই টেলিভিশন দেখছে, যেন কোনো সমস্যাই নেই। মেঘলার ইচ্ছে হচ্ছিল এখনই সব বলে দিতে, কিন্তু সে নিজেকে সামলে নিল, না, আবেগে নয়, এবার সে প্রতিটি পদক্ষেপ ভেবে নেবে, কারণ এই লড়াই শুধু নিজের সম্মানের জন্য নয়, সত্যের জন্য। ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো মেঘলা। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সেই চোখেই আজ নতুন এক দৃঢ়তা। সে মনে মনে বলল, আমি আর কাউকে আমাকে অপরাধী বানাতে দেব না, সত্যিটা একদিন সবাই জানবে। ঠিক তখনই বাইরের ড্রয়িং রুম থেকে মাধবী দেবীর গলা ভেসে এলো, ঋত্বিক, আগামী সপ্তাহে এক আত্মীয়ের মেয়ের বিয়ে, সবাই আবার একই প্রশ্ন করবে, কতদিন আর মুখ লুকিয়ে থাকবো বলো তো? ঋত্বিক কোনো উত্তর দিল না, কিন্তু দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনছিল মেঘলা। তার মনে হলো খুব শীঘ্রই এই বাড়ির নীরবতার দেওয়াল ভেঙে পড়বে, আর সেই দিনের জন্য সে নিজেকে প্রস্তুত করতেই শুরু করলো। পরদিন সকাল থেকেই বাড়ির পরিবেশ অস্বাভাবিক শান্ত। মেঘলা আগের মতোই রান্নাঘরে গিয়ে সকালের খাবার তৈরি করলো। মাধবী দেবী সোফায় বসে সংবাদপত্র পড়ছিলেন, আর ঋত্বিক মোবাইলে চোখ রেখে চা খাচ্ছিল। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও মেঘলার ভেতরে আজ আর কোনো দ্বিধা ছিল না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ সত্যিটা সামনে আসবেই। রান্না হতেই সে শান্ত গলায় বলল, মা, তোমার আর ঋত্বিকের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মাধবী দেবী বিরক্ত মুখে বললেন, সকালে আবার কি কথা? খুব দরকারি কথা, 5 মিনিট সময় দিলেই হবে। তিনজন ড্রয়িং রুমে বসলো। মেঘলা নিজের ব্যাগ থেকে মোবাইল বের করে একটি ছবি খুলে ঋত্বিকের সামনে ধরল। ছবিটা দেখেই ঋত্বিকের মুখে রং ফ্যাকাশে হয়ে গেল। মাধবী দেবী অবাক হয়ে বললেন, ওটা কি? মেঘলা শান্ত গলায় বলল, এটা 3 বছর আগের একটি মেডিকেল রিপোর্ট। রোগীর নাম ঋত্বিক চ্যাটার্জি। মাধবী দেবী দ্রুত রিপোর্টটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার হাত কাঁপতে লাগলো। এগুলো এগুলো কি? ঋত্বিক মাথা নিচু করে বসে রইল। মেঘলা এবার প্রথমবারের মতো দৃঢ় কণ্ঠে বলল, যে মানুষটাকে এতদিন আপনারা নির্দোষ ভেবেছেন, সে অনেক আগে থেকেই সত্যিটা জানতো, কিন্তু আমাকে কিছু বলেনি, বরং আমাকে প্রতিদিন অপমানিত হতে দিয়েছে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মাধবী দেবী কাঁপা গলায় বললেন, ঋত্বিক, এটা কি সত্যি? অনেকক্ষণ চুপ থাকার পর ঋত্বিক মাথা নাড়ল, হ্যাঁ সত্যি। তাহলে এতদিন কিছু বললি না কেন? ঋত্বিক চোখ বন্ধ করে বলল, ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল সবাই আমাকে ছোট করবে, তাই চুপ ছিলাম। মেঘলার চোখে জল এলো, কিন্তু সে কান্না চেপে রাখল। তোমার ভয়ের জন্য আমাকে দোষী হতে হয়েছে, আত্মীয় স্বজনের সামনে মাথা নিচু করতে হয়েছে। মা আমাকে কত কথা বলেছেন, তুমি একবারটিও সত্যিটা বলনি। মাধবী দেবী ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তিনি যেন নিজের অতীত কথাগুলো মনে করতে লাগলেন। অপয়া, অযোগ্য, আমার বংশ শেষ করে দিলে, এই কথাগুলো তিনিই বলেছিলেন। আজ সেই কথাগুলোই যেন ফিরে এসে তাকে আঘাত করছে। কিছুক্ষণ পরে তিনি মেঘলার সামনে এসে দাঁড়ালেন। চোখ ভিজে গেছে তার জলে। মা, আমাকে ক্ষমা করতে পারবি? মেঘলা শান্তভাবে বলল, ক্ষমা করা কঠিন নয় মা, কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা আগের মতো আর জোড়া লাগে না। ঋত্বিক উঠে এসে বলল, মেঘলা, আমি ভুল করেছি, যদি আর একবার সুযোগ দাও। মেঘলা তার কথা থামিয়ে দিল, সুযোগ আমি অনেকবার দিয়েছি, প্রতিবার তুমি নীরব থেকেছ। ডাক্তার দেখাতে বলেছি, যাওনি। আমি অপমানিত হয়েছি, তুমি চুপ থেকেছ। একটা সম্পর্ক শুধু একসঙ্গে থাকা নয়, সত্যি বলার সাহসও লাগে। ঋত্বিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিনই মেঘলা অফিসে গিয়ে
নিজের বদলির আবেদনপত্র জমা দিল। কয়েক সপ্তাহের মধ্যেই অন্য শহরের শাখায় তার বদলির আদেশ এলো। বিদায়ের আগের দিন মাধবী দেবী তার ঘরে এসে বললেন, তুই চলে গেলে এই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। মেঘলা মৃদু হেসে বলল, বাড়ি শুধু ইট সিমেন্টে তৈরি হয় না মা, বিশ্বাস দিয়েও তৈরি হয়। সেই বিশ্বাসটাই আর নেই। পরদিন সকালে ছোট্ট একটি ট্রলি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সে। দরজার সামনে দাঁড়িয়ে ঋত্বিক শেষবারের মতো বলল, নিজের খেয়াল রেখো। মেঘলা শুধু বলল, তুমিও ভালো থেকো। আর একটা কথা মনে রেখো, সত্যিটা যত দেরিতেই হোক একদিন সামনে এসেই যায়। ট্যাক্সি ধীরে ধীরে এগিয়ে গেল। জানলার বাইরে তাকিয়ে মেঘলা অনুভব করল বুকের ভেতরের দীর্ঘদিনের ভার যেন একটু একটু করে হালকা হচ্ছে। নতুন শহরে গিয়ে সে নিজের কাজেই মন দিল। অফিসের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করল। অনেক দিন পর সে আবার নিজের মতো করে হাসতে শিখল। কয়েক মাস পরে এক রবিবার সকালে ডাক্তার নন্দিতা সেনের সঙ্গে দেখা করতে গেল সে। ডাক্তার তাকে দেখে হাসি মুখে বললেন, কেমন আছো? মেঘলা আত্মবিশ্বাসী কণ্ঠে উত্তর দিল, এবার সত্যি ভালো আছি। ডাক্তার নন্দিতা বললেন, জীবনে মা হওয়াই একজন নারীর একমাত্র পরিচয় নয়, নিজের সম্মান নিয়ে বাঁচাটাও সমান গুরুত্বপূর্ণ। মেঘলা জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, একসময় ভাবতাম সংসার ভেঙে গেলে আমি শেষ হয়ে যাব। এখন বুঝেছি সত্যি আর আত্মসম্মানকে আঁকড়ে ধরলে নতুন জীবন শুরু করা যায়। আকাশে তখন সকালের রোদ ঝলমল করছে। মেঘলার মনে হলো দীর্ঘ অন্ধকারের পর অবশেষে তার জীবনেও নতুন ভোর এসেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।